এবার আদালতের রায়ে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। হাসিনার পক্ষে ইউরোপের 5টি সংগঠন বললেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিচার সুষ্ঠু হয়নি। রাজনীতিতে এনসিপির নতুন চমক, মনোনয়ন পাচ্ছেন স্যালুট দেওয়া রিকশা চালক সুজন মিয়া। আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেখলেই গুলি করার নির্দেশ, এবার যে ব্যাখ্যা দিলেন ডিএমপি কমিশনার। এবং অতীতে সব ভুলে বাংলাদেশ পাকিস্তান এখন ভাই ভাই, এমন মন্তব্য পাকিস্তানের সাবেক মন্ত্রীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা। এতক্ষণ শুনছিলেন সারাদিনের সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার আদালতের রায় ফিরল তত্ত্বাবধায়ক সরকার, চতুর্দশ সংসদ নির্বাচনে কার্যকর হবে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। এর মধ্য দিয়ে 14 বছর আগে আদালতের রায়ে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে এলো। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে রায় দিলেন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এর আগে গত 11 নভেম্বর শুনানি শেষ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বেঞ্চ। আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দীর্ঘদিন ধরেই ফেরানোর দাবি জানিয়ে আসছিল বিভিন্ন রাজনৈতিক দল। 2024 সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আবারও সর্বোচ্চ আদালতে ওঠে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি। এই বছরের 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দেওয়া হয়। 21 অক্টোবর থেকে শুরু হয় আপিলের শুনানি। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। লক্ষ্য ছিল এর মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে বিতর্ক রয়েছে তা সমাধান হবে। পরবর্তীতে এই ব্যবস্থা নিয়েও রাজনৈতিক বিতর্ক শুরু হলেও 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেয় আপিল বিভাগ। কিন্তু এরপর দলীয় সরকারের অধীনে হওয়া নির্বাচনগুলো নানাভাবে বিতর্কিত হয়েছে। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর বাস্তবায়ন সম্ভব নয়, এমনটি জানিয়েছেন আইনজীবীরা। বোঝা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার ইউরোপের 5টি আন্তর্জাতিক সংগঠন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের প্রক্রিয়া নিয়ে নিন্দা জানিয়েছে। লন্ডনের আন্তর্জাতিক মানবাধিকার ও অ্যাডভোকেসি সংগঠনগুলোর জোটটি গভীর উদ্বেগের কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ইউরোপীয় ইউনিয়ন, এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম ব্যুরো, ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন, কমনওয়েলথ সচিবালয় এবং সংশ্লিষ্ট জাতিসংঘ বিশেষ প্রতিবেদকের কাছে চিঠি পাঠিয়েছে। জোটটি জানিয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত নৃশংসতার বিচার করার লক্ষ্যে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মূলনীতি থেকে সরে গেছে। সাম্প্রতিক কার্যক্রমে আসামির অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ড দেওয়ার অন্তর্ভুক্ত, যা বিচার বিভাগের স্বাধীনতা ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক। বিবৃতিতে জোটটির উদ্বেগের প্রধান কারণ হিসেবে জানায় সাংবিধানিক বৈধতার অভাব, বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ, তড়িঘড়ি বিচার কার্যক্রম, যথাযথ আইনগত প্রতিনিধিত্বের অধিকার থেকে বঞ্চিত করা, আসামিদের অনুপস্থিতিতে বিচার ও প্রতিরক্ষা সাক্ষীর অনুপস্থিতি, যোগসাজশের প্রমাণ ইত্যাদি। বিবৃতিতে সই করা সংগঠনগুলো হলো ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম, ইইউ ও গ্রেট ব্রিটেন, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক, গ্লোবাল নেটওয়ার্ক, ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স, গ্লোবাল প্ল্যাটফর্ম, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম, বেলজিয়াম এবং ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ, জার্মানি। এবার এনসিপির মনোনয়ন নেবেন স্যালুট দেওয়া রিকশা চালক সুজন মিয়া। সুজন মিয়াকে কেন্দ্র করে এনসিপির নতুন স্বপ্ন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়নপত্র নিতে যাচ্ছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশা চালক সুজন মিয়া। বৃহস্পতিবার তিনি এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে। এর আগে দলটি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জুলাইয়ে মারাত্মকভাবে আহত খোকন চন্দ্র বর্মন। খোকন চিকিৎসার জন্য বর্তমানে রাশিয়া গিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন এনসিপির মুখ্য সমন্বয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলটি 3000 মনোনয়নপত্র বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে। স্যালুট দেওয়ার রিকশাচালক সুজন মিয়ার এনসিপি থেকে মনোনয়ন নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা এবং নানা সমালোচনা চলছে বিভিন্ন মহলে।
যেসব দুর্বৃত্তরা ককটেল বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে তাদের গুলি করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশের এই সিদ্ধান্তের পরপরই নানা আলোচনা এবং সমালোচনা শুরু হয়। এবার এই বিষয়টি নিয়ে মুখ খুললেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, দুর্বৃত্তদের যারা ককটেল বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে তাদের গুলি করার নির্দেশ আমার নয়, পুলিশ আইনে বলা আছে। ঢাকাবাসীর যান ও মালের নিরাপত্তা দিতে আইন প্রয়োগ করবে পুলিশ। গাড়িতে আগুন বা ককটেল নিক্ষেপের চেষ্টাকারীদের উপর পুলিশের গুলি চালানোর নির্দেশ তিনি নিজে দেননি, এমনটি জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আজ বৃহস্পতিবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে পাশে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। ডিএমপি কমিশনার আরও বলেন, দুর্বৃত্তদের যারা ককটেল বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে তাদের গুলি করার নির্দেশ আমার নয়, পুলিশ আইনে এটা বলা আছে। ঢাকাবাসীর যান ও মালের নিরাপত্তা দিতে আইন প্রয়োগ করবে পুলিশ। তিনি বলেন, থানার সামনে পুলিশ সদস্যকে ককটেল মেরে আহত করা হয়েছে, এতে তাদের মনোবল ভেঙে যাবে। এই জন্য পুলিশের মনোবল বাড়াতে সবার প্রতি সহযোগিতা চান ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার বলেন, ডিবি পুলিশের সাইবার সাপোর্ট সেন্টারের মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়বে, নিরাপদ বাংলাদেশ গড়তে সহায়তা করবে এই টিম। তিনি আরও বলেন, অনলাইনে কোনো ধরনের প্রতারণার শিকার হলেই ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন নগরবাসী। এর আগে গত 16 নভেম্বর জানমালের ঝুঁকি তৈরি হয় এমনভাবে কেউ যদি গাড়িতে আগুন দিতে বা ককটেল নিক্ষেপ করতে উদ্যত হয় তাহলে পুলিশকে গুলি চালাতে ডিএমপি কমিশনার নির্দেশ দেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ওয়্যারলেস বার্তার মাধ্যমে ওই নির্দেশনা জারি করা হয়। ডিএমপি কমিশনার গণমাধ্যমকে তখন বলেন, হ্যাঁ, আমি এমন নির্দেশই দিয়েছি, কেউ যদি বাসে আগুন দেয় বা ককটেল ছোড়ে এবং পুলিশকে আক্রমণ করে তাহলে তারা কি চুপচাপ বসে থাকবে? এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারও একই ধরনের নির্দেশনা দেন। অতীতে সব ভুলে বাংলাদেশ পাকিস্তান এখন ভাই ভাই, এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক মন্ত্রী মাওলানা ফজলুর রহমান। অতীতে সব কিছু ভুলে বাংলাদেশ ও পাকিস্তান এখন দুটি ভ্রাতৃপ্রতিম দেশ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ও দেশটির সাবেক মন্ত্রী মাওলানা ফজলুর রহমান। তিনি বলেছেন, পাকিস্তান সবসময় বাংলাদেশের কল্যাণ, উন্নতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে। বাংলাদেশকে তারা ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে মনে করে। বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই, অতীতে সব কিছু তারা ভুলে গেছে। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। পাকিস্তানের এই রাজনীতিক বলেন, ইসলাম শান্তি ধর্ম, কিন্তু বিশ্বজুড়ে আমেরিকা অশান্তি ছড়াচ্ছে। মুসলমানরা শান্তিতে বিশ্বাসী হলেও আজ ফিলিস্তিনে মুসলমানদের রক্ত ঝরছে। চেচনিয়াতেও এর আগেও রক্ত ঝরেছে। মুসলমানদের পারস্পরিক অনৈক্যের কারণেই অন্যরা হামলা সুযোগ পাচ্ছে। জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান সব সময় দল মত নির্বিশেষে মুসলিম ও অমুসলিম সবার অধিকারের জন্য কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি বলেন, অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করাকে ফরজ মনে করে জমিয়তে উলামায়ে ইসলাম। সুধী সমাবেশে আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের মহাসচিব মাওলানা আব্দুল গফুর হায়দারি ও জমিয়তে উলামায়ে ইসলাম নেপালের সহসভাপতি মাওলানা শফিকুর রহমান কাশিমি। সুধী সমাবেশের সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক কাশিমি। তিনি বলেন, অন্যকে অমুসলিম ঘোষণার দাবির জন্য সংসদে আইনের পরিবর্তে অনেকে রক্ত দেওয়ার কথা বলেন, মাইকের সামনে গায়ের জোরে আইন বিরোধী কথাবার্তা বলেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল্লাহ ফারুক বলেন, আমাদের সবার রুচির মধ্যে সংশোধনী আনতে হবে। গায়ের বল আর টক্কর বাজানো বিভিন্ন ধরনের কথায় অনেকেই মাইক ফাটিয়ে ফেলেছে। উলামায়ে কেরামের এই ধরনের মেজাজ হওয়া উচিত নয়। সুধী সমাবেশ সঞ্চালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। তিনি প্রধান অতিথির ঊর্ধ্বতে দেওয়া বক্তব্যের সারাংশ তুলে ধরেন।